নির্ঝর ছায়াতে এতটাই মগ্ন ছিল যে তার খেয়ালই ছিল না তাদের সম্পর্কের বর্তমান অবস্থা কী। ছায়াকে কিস করার এক পর্যায়ে নির্ঝরের মনে পড়ে যায় কিছু ছবির দৃশ্য। সেগুলো চোখের সামনে ভেসে আসতে নির্ঝর ছায়ার ঠোঁটে একটা কামড় বসিয়ে দেয়। ছায়া চোখ বন্ধ করে নির্ঝরের শার্ট খামচে ধরে। গালে রক্তের স্বাদ আসতেই নির্ঝরের ধ্যান ফেরে। সে পেছনে ফিরে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখে ছায়ার ঠোঁট কেটে গেছে। নির্ঝর নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে ছায়ার কাটা ঠোঁটের অংশ ঠেসে ধরে। ছায়ার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। নির্ঝর অন্য হাতে ছায়ার চোখের পানি মুছিয়ে দেয়। আমি কি তোমার স্বামী নই? হ্যাঁ। তাহলে এত দূরত্ব কিসের? আমি তো কখনো বলিনি কোনো দূরত্ব আছে। আমি বিয়ের প্রথম দিন থেকে আপনার স্ত্রী হওয়ার প্রতিটি দায়িত্ব পালন করেছি। তাহলে আজ এটাও করে ফেলো। কথাটা বলে নির্ঝর ছায়াকে বিছানায় ফেলে ছায়ার উপরে চলে আসে। ছায়ার জামার চেইনটা খুলে ফেলে এক টানে। ওড়নাটা মুহূর্তে ঘরের এক কোণায় চলে যায়। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, তার সাথে নির্ঝরের শরীর উত্তেজিত হচ্ছে। বউকে এত কাছ থেকে অনুভব করা মাত্র নির্ঝরের শরীরে যেন বয়ে যাচ্ছে বিদ্যুৎ। নিজেকে নিয়ন্ত্রণ করা দায়ী হয়ে যাচ্ছে। নির্ঝর ছায়ার উন্মুক্ত বুকে নিজের ভালোবাসার স্পর্শ দিতে ব্যস্ত হয়ে পড়ে। নির্ঝরের ভালোবাসার স্পর্শ মুহূর্তেই ছায়ার শরীর রক্তের ন্যায় দাগ ফেলে দিচ্ছে। ছায়া বারবার বিছানার চাদরটা খামচে ধরছে। নির্ঝরের স্পর্শে যদিও শুধু ভালোবাসা থাকার কথা, কিন্তু সেখানে কিছু হিংস্রতাও ফুটে উঠছে। কিছুক্ষণের মাঝেই এই রুমের পুরো আবহাওয়া পরিবর্তন হয়ে যায়। কিছুক্ষণের মাঝে ছায়া মৃদু স্বরে তীব্রতা ধারণ করে। ছায়া ব্যথায় কুকড়ে হাতের মুঠোয় বিছানার চাদর আরও শক্ত করে চেপে ধরে। থামুন। সরি, পারবো না। আস্তে ধীরে। কষ্ট হচ্ছে। আরেকটু। আর একটু কেন জানি না ফুরাই নাই। ফজরের আজান পর্যন্ত আর একটু ছিল নির্ঝরের। ছায়া বেচারি কোনো অবস্থায় নেই। নির্ঝর ছায়ার বুকের উপরে ক্লান্ত হয়ে শুয়ে আছে। ছায়া চোখ বন্ধ করে কষ্টের নিঃশ্বাস ফেলে। ছায়ার নিঃশ্বাস ফেলার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে সে কষ্টে আছে, তার শরীর ব্যথা। নির্ঝর হাত দিয়ে নিজের কপালের ঘামে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে নেয়। নির্ঝর ছায়ার ওপর থেকে উঠে বিছানায় চাদর দিয়েই ছায়াকে মুড়িয়ে ওয়াশরুমে নিয়ে আসে। নিজে ফ্রেশ হয়ে ছায়াকেও গোসল করিয়ে দেয়। ছায়ার শরীরে পানির ছোঁয়াতেও ছোঁয়া ঘুম থেকে ওঠেনি, অর্থাৎ সে প্রচুর ক্লান্ত। নির্ঝর ছায়াকে শুয়ে নিজেও ছায়ার পাশে শুয়ে পড়ে। সকাল 8টা। ফোনের শব্দে ঘুম লেগে থাকা চোখ দুটো খুলতে হয় নির্ঝরের। মোটেই মন চাচ্ছে না চোখটা খুলতে, কিন্তু তাকে যে অফিস যেতে হবে। নির্ঝর ফোনটা ধরতে ওপাশ থেকে কথা ভেসে আসে। মেজর সাহেব, প্লিজ এক্ষুনি অফিসে আসুন। এদিকে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। ওকে। নির্ঝর ফোনটা কেটে ছায়ার দিকে তাকায়। এখনও চোখ বন্ধ করে আছে ছায়া, বেঘোরে ঘুমাচ্ছে। নির্ঝর নিচে এসে কোনো মতে যা পারে তা রান্না চড়িয়ে দিয়ে ফ্রেশ হয়ে নেয়। এরপর গাড়ির চাবিটা নিয়ে ঘরটা ভালো করে তালা দিয়ে দেয়। বাইরে এসে নির্ঝর ছায়াকে মেসেজ করে দেয়। ফিরতে লেট হবে হয়তো। খিচুড়ি উঠিয়েছি রাইস কুকারে। ফ্রিজে মাংস ছিল রান্না করা, সেটা দিয়ে উঠে খেয়ে নিও। তোমার বিছানার পাশে ড্রয়ারে ওষুধ আছে, সেটা খেয়ে নিও। নির্ঝর অফিসে পৌঁছে দেখতে পায় সব আর্মি সোলজার এবং অফিসার এক জায়গায় বসে আছে। কি হয়েছে? মেজর, আমরা বিপদে পড়ে গেছি। বিষয়টা খুলে বলুন। আমাদের যে ফাইলটা হারিয়েছে ওটা মূলত ছিল আমাদের ক্যাম্পের প্রতিটা রুম, প্রতিটা জায়গার একটা নকশা। আমরা ধারণা করছি এখানে অ্যাটাক হতে পারে। নির্ঝর দীর্ঘশ্বাস ফেলে। ধারণার কিছুই নেই, এখানে অ্যাটাক হবে। কিন্তু আমি চাই চেচার পরিবার নিয়ে থাক। তার একটু সাবধানে থাকো। আমার কাছে কিছু প্ল্যান আছে। কিসের প্ল্যান? নির্ঝর কর্নেলের দিকে তাকায়। ঘুম থেকে উঠে ছায়া ঘড়িতে দেখে 12টা বাজে। শরীরে ব্যথা হয়ে আসছে। ছায়া হাতে ভর দিয়ে বিছানায় উঠে দেখতে পায় নির্ঝরের মেসেজ। ছায়া সবটা পড়ে। এরপর নিচ থেকে উঠে ফ্রেশ হয়ে নির্ঝরের বানানো খিচুড়ি ঔষধ খেয়ে আবারও বিছানায় এসে শুয়ে পড়ে। দিনটা তার ঘুমিয়েই কাটে। অয়ন আর নোহা বাড়িতে আসছে আজ। মিসেস চৌধুরী ছেলে বউকে পেয়ে মহা খুশি। আজকে ভাবছিল জামাইয়ের পছন্দসই খাবার তৈরি করবেন তিনি। সবাই মিলে বেশ মজা করে খাওয়া যাবে। যা ভাবার সেই কাজ। শেফদের সব বুঝিয়ে দিলেন মিসেস চৌধুরী। মিসেস চৌধুরী মেয়ের রুমে গিয়ে দেখে তিন্নি রাহিকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে দিয়েছে। কি রে মা, কি করছিস? তোমার নাতনি ব্রেক করবে, নিচে যেতাম। ও জামাই কই? এত সকালে তো বের হয় না,
কিছুদিন যাবৎ খেয়াল করছি আদনান টেবিলে থাকে না। ওর কিছু কাজ জরুরি, কাজের জন্য কিছুদিন ব্যস্ত মা। তিন্নির কণ্ঠে বেশ গম্ভীর একটা বিষয় মিসেস চৌধুরী খেয়াল করে, যা তার পছন্দ হয় না। তিনি বুঝতে পারেন মেয়ের কিছু হয়েছে। না জানতো, পাপা বেশ কিছুদিন হলো আমাকে সময় দেয় না, আগের মতো খালি না। রাহির কথা শুনে মিসেস চৌধুরী মেয়ের দিকে তাকায়। মা, কতবার বলেছি পাপা ব্যস্ত, রাতে সবসময় তোমাকে জড়িয়েই ঘুমায়। আমি অনুভব করতে পারি না মাম্মা। মিসেস চৌধুরী রাহিকে কোলে তুলে নেয়। আমার সোনা, এত চিন্তা করতে নেই, চলো ব্রেকফাস্ট করি আজ নানুর সাথে। তিন্নির খাওয়া শেষে রাহিকে ড্রাইভারের সাথে পাঠিয়ে দিবি স্কুলে, তোর সাথে আমার কথা আছে। ঠিক আছে মা। অন্যদিন হলে নির্ঝর আসতে ভীষণ লেট করে, কিন্তু আজ সন্ধ্যার সময় বাসায় চলে এসেছে, সাথে অনেকগুলো আইসক্রিম এবং চকলেট। মেজর সাহেব কত কেয়ার করে বউয়ের। নির্ঝর বাসার ভেতরে প্রবেশ করে সোজা উপরে চলে যায়, তবে ছায়া রানী সুন্দর করে বাচ্চাদের মতো ঘুমাচ্ছেন। তা দেখে নির্ঝর মৃদু হাসে, জামা ছেড়ে ওয়াশরুমে চলে আসে। শাওয়ার অন করে চোখ বন্ধ করতেই ছায়ার চেহারাটা ভেসে আসে। তুমি আমার অন্ধকার রাত ছায়া, যাকে চাইলেও কেউ কেড়ে নিতে পারবে না, কোনোদিনও না। কথাটা বলে একটা রহস্যময় হাসি হাসে নির্ঝর, যার অর্থ বোঝার ক্ষমতা কোনো গুণীর নেই। নির্ঝর ফ্রেশ হয়ে বাইরে এসে ছায়ার পাশে বসে। ভেজা হাতটা ছায়ার গালে ছোঁয়ায় ছায়া কেঁপে ওঠে। নির্ঝর নিচু হয়ে নিজের ভেজা ঠোঁট জোড়া চেপে ধরে ছায়ার ঠোঁটের সাথে। শীতল অনুভূতি হতে ছায়া চোখ খুলে তাকায়। নির্ঝর ছায়াকে চোখ খুলে তাকাতে দেখে বাঁকা হাসে। ছায়াকে সরতে নড়তে না দিয়ে নিজের সাথে চেপে ধরে। ছায়া হাত দুটো নির্ঝরের বুকে ঠেকায়। ছায়া নিজেকে ছাড়াতে চাইছে, কিন্তু নির্ঝরের শক্ত বলিষ্ঠ বাহুজোড়া তাকে নির্ঝরের কবল থেকে ছাড়াতে দিচ্ছে না। ছায়া পড়েছে মহাবিপদে। কিছু সময় পর নির্ঝর নিজ থেকে সরে আসে। ছায়ার নিঃশ্বাস ভারী হয়ে গেছে। নির্ঝর ছায়ার ভেজা ঠোঁটে নিজের আঙুল স্পর্শ করাতে করাতেই বলে, আমার শুধুই আমার, সব কিছু থেকে আগলে রাখবো। ছায়া কিছু বলার আগে নির্ঝরের আর এক দফা আক্রমণের শিকার হয় ছায়া। নির্ঝর ছায়ার ওড়নাটা খুলে ফেলে। ছায়া চোখ বন্ধ করে নেয়। নির্ঝরের নেশা হচ্ছে, হে এক অদ্ভুত নেশা, যা হয়তো না করলে বোঝাই যাবে না। আমার প্রয়োজন। ছায়া চোখ বন্ধ করে নির্ঝরের কাঁধ খামচে ধরে রেখেছিল। এমন কথায় চোখ খুলে নির্ঝরের চোখের দিকে তাকায়। এই গভীর বাদামি রঙা চোখ দুটোতে ভারী ভালোবাসার এক ঝলক দেখতে পায় ছায়া। সে ভালোবাসার ঝলকে ছায়ার হৃদয় দোল দিয়ে ওঠে। না করবার মতন আর কোনো উপায় সে খুঁজে পায় না। নির্ঝরের চোখের গভীরতায় এতটাই হারিয়ে গেছিল ছায়া যে বুঝতেই পারেনি তার শরীরের অবশিষ্ট শেষ কাপড়ের টুকরোটাও নির্ঝর খুলে ফেলেছে। নির্ঝরের কামড় ধীরে ধীরে ছায়ার গলায় গিয়ে পৌঁছায়। মায়াবতীর বুকে হাত রেখে নিজেকে চিরসুখী পুরুষ হিসাবে দাবি করল নির্ঝর। মায়াবতীর ফর্সা শরীরে তার দাঁতের যে সুন্দর দাগগুলো বসে আছে, সেটাতে একবার চুমু দিয়ে আবারও নতুন দাগ ফেলতেই ব্যস্ত সে। মায়াবতীর বুকে এক অদ্ভুত সুখ আছে, সেখানে ভালোবাসা দিতেই প্রেমের সেই শব্দগুলো যেন আরও বৃদ্ধি পায়। মায়াবতীর মুখে প্রেমের গান শুনে নির্ঝরের বুকের মাঝেও প্রেমের হাওয়া তোলে। নির্ঝর তার টেবিলে থাকা ফোনটা নিয়ে কোনো এক নাম্বারে ফোন করে, আবারও ছায়ার বুকে ডুব দেয়। এবার প্রথমবার থেকে আবারও ভয়ানকভাবে আক্রমণ করছে নির্ঝর, যার ফলে ছায়ার ভালোবাসার শব্দগুলো আরও বৃদ্ধি পায়। ছায়া, পাগল করে দিবে আমাকে তুই। ছায়া এই মুহূর্তে কিছু বলার অবস্থায় নেই। সে শুধু বিছানার চাদর খামচে ধরে রেখেছে আর শব্দ করছে। কিছুক্ষণের মাঝেই নির্ঝর ছায়াকে নিয়ে ডুব দেয় আর এক রাজ্যে। সেখানে শুধু সুখময় অনুভূতি বিরাজমান। এই যে ছায়ার আধ ভাঙা কথা শুনে নির্ঝর ছায়ার বুক থেকে মাথা তুলে ছায়ার মুখের দিকে তাকায়। বলুন ম্যাডাম। আমাকে ছাড়ুন, ওয়াশরুমে যাব। আমি তো যেতে দিতে চাই না। একটু ওয়াশরুমে যাব, ছেড়ে চলে যাচ্ছি না। ছেড়ে চলে যাওয়ার কথাটা শুনে নির্ঝরের ফর্সা মুখটা লাল হয়ে যায়। ছায়ার দিকে এক ভয়ানক দৃষ্টি নিক্ষেপ করে নির্ঝর। ছায়া বুঝতে পারে না বিষয়টা। কি হয়েছে? পা ভেঙে দেব, দরকার হয় বন্দি করে রাখবো, তাও তোকে যেতে দেবো না আমি। এখন বুঝবি না এই নির্ঝর কি জিনিস, তা তুই এখনো জানিস না। মনে মনে কথাগুলো ভাবছে ছায়া। নির্ঝরের কোনো সারা শব্দ না পেয়ে ছায়া আবারও বলে, প্লিজ ছাড়ুন, আমি ওয়াশরুমে যাব। নির্ঝর কোনো কথা না বলে ছায়াকে
চাদরে মুড়িয়ে সোজা ওয়াশরুমে নিয়ে যায়। ছায়াকে ফ্রেশ করিয়ে দিয়ে নিজেও ফ্রেশ হয়ে যায়। ছায়াকে নিজের একটা কালো শার্ট পরিয়ে দেয়, যেটা ছায়ার হাঁটু পর্যন্ত পড়েছে। ছায়ার কপালে চুমু দিয়ে বলে, বসো, আমি খাবার নিয়ে আসছি। নির্ঝরের পরনে গেঞ্জি আর ট্রাউজার। ছেলেটা যা পরে তাকে যেন তাতেই সুদর্শন দেখায়। নির্ঝর নিচে এসে কিচেনে চলে যায়। খাবার গরম করতে করতে ফোনটা অন করে নির্ঝর। কল লিস্টে গিয়ে বাঁকা হাসে। আমার নামের ছায়া আমারই থাকবে। রাগে গত করছে আদনান। রুমের এপাশ থেকে ওপাশ হাঁটছে শুধু, কিছুই বলছে না। তিন্নি নিচে ছিল, মেয়েকে টিভি দেখে খাবার খাইয়ে উপরে এনেছে ঘুমিয়ে দেবে বলে। হঠাৎ করে আদনানকে এমন রাগে ফুসতে দেখে বেশ অবাক হয় সে। আদনানের দিকে এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে? কিছু না। কিছু না বলছো কেন? এইভাবে রেগে মেগে আছো কিসের জন্য? কোনো সমস্যা? তিন্নি প্লিজ, আমার ভালো লাগছে না। আদনান, তুমি ভুলে যাচ্ছ আমরা স্বামী স্ত্রী। এভাবে কথা লুকিয়ে তুমিও ভালো থাকবে না, আমিও না। তিন্নির কথা শুনে আদনান পাশে থাকা কাচের ফুলদানিটা তিন্নির দিকে ফিকে মারে। ভাগ্য ভালো থাকার মাত্র কিছু দূরত্ব আগে এসে ফুলদানিটা ভেঙে তিন্নির। ঘটনার চক্রে রাহি জোরে কান্না করে দেয়। মিসেস চৌধুরী, অয়ন আর নোহাও দৌড়ে আসে। রুমের দরজা খোলা থাকায় বিকট শব্দ হয়েছে। মিসেস চৌধুরীর চোখের সামনে এমন অবস্থা দেখে আদনানের দিকে তাকায়। তিন্নির সামনে ফুলদানি ভাঙা, রাহি কাঁদছে। আদনানের মুখের ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে কাজটা সে করেছে। মিসেস চৌধুরী তিন্নির দিকে তাকায়। তিন্নি, রাহিকে নিয়ে আমার রুমে যাও। তিন্নি মায়ের দিকে তাকায়। আমি বললাম যাও। নোহা, রাহিকে কোলে নাও। কি মা? নোহা রাহিকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। তিন্নিকেও অয়ন নিয়ে যায় নিজের সাথে। মিসেস চৌধুরী আদনানের দিকে তাকায়। আদনান বিষয় এবং সিচুয়েশন দুটোই বুঝতে পেরে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। মিসেস চৌধুরী আদনানকে নিয়ে সোফায় বসে। কিসের এত সমস্যা তোমার? কেন মা? কিছুদিন ধরে দেখছি তুমি বাসায় সকাল দুপুর রাতে খাচ্ছ না। তিন্নি বা রাহি প্রতি আগে যে খেয়ালটা দিতে সেটাও দিচ্ছ না। সমস্যাটা কি তোমার? নাকি অন্য কিছু? খুলে বলো আমাকে। মা, আসলে সেরকম কিছুই না। আমি খুবই মানসিক চাপে আছি, কাজের প্রেশার অনেক। আর আমি যখন রেগে যাই তখন তিন্নিকে বলেছি প্রশ্ন করো না। ও বারবার একই কথা বলছিলাম। কিন্তু আই এম সরি মা, আমি সত্যি এসব করতে চাইনি। সরিটা আমাকে না বলে গিয়ে তিন্নিকে বলো। আমি সব সামলে নেব মা। ভালো কথা। মিসেস চৌধুরী বেরিয়ে যায়। আদনান ফোনটা হাতে নেয়। কিছুক্ষণ আগের কথা মনে পড়তে আদনান আবারও রেগে লাল হয়ে যায়। নির্ঝর, ওর শরীরটা আমার। ওর শরীরের ওপর সব অধিকার আমার, আমি এবং আমার। তুই মাঝ থেকে এসে আমার সব প্ল্যান নষ্ট করে দিলি। আমি ছাড়বো না তোকে, আমি ছাড়বো না। আদনানের কথার মাঝে তার ফোন আসে। ফোনটা গুরুত্বপূর্ণ। সে দ্রুত ফোনটা তোলে ওপাশ থেকে। Mr. Adnan, how many more days do you need? The product has not yet been made. When will you deliver? I'm sorry, I'm trying. The girl has lost her hands. You know that rare hormone is very difficult to find. I'm trying. We'll try to deliver the product quickly. Okay, we will wait. কথাটা বলে লোকটা ফোনটা কেটে দেয়। আদনান ভ্রু কুঁচকে বসে পড়ে। আমার ছায়াকে প্রয়োজন, বাই হুক অর বাই ক্রুক। নির্ঝর ছায়াকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। ছায়াও নির্ঝরের হাতে বাধ্য মেয়ের মতন খেয়ে নেয়। এরপর নির্ঝর ছায়াকে বুকে নিয়ে শুয়ে পড়ে। ছায়া টায়ার্ড ছিল, শোনা মাত্রই ঘুমিয়ে যায় সে। নির্ঝর ছায়ার মাথায় হাত বোলাতে বোলাতে মনে মনে ভাবছে, জীবনে এমন একটা মানুষ চলে আসবে যার জন্য পুরো দুনিয়ার সবার সঙ্গে যুদ্ধ করব। এটা সত্যি কখনো চিন্তা করিনি আমি। ছায়ার কপালে চুমু দিয়ে নিজেও ঘুমিয়ে যায় নির্ঝর। মেজর সিনহা চৌধুরী অসম্ভব পারদর্শী একজন মেজর ছিলেন। তিনি শ্যুট করলে নিশানা কখনো মিস হতো না। হাত যেমন পাকা ছিল, কাজের ক্ষেত্রেও সে ছিল খুবই দক্ষ। বিয়ের পর মাহিমা চৌধুরীকে নিয়ে তিনি পাহাড়ি এলাকায় চলে আসেন। সেখানে তাদের ছোট সংসার হয়। প্রথম সন্তান তিন্নি, দ্বিতীয় নির্ঝর এবং তৃতীয় অয়ন। সব ভালোই চলছিল। ভালোবাসা, ভালো থাকা, অর্থ কিছুই অভাব ছিল না সংসারে। মহিমা চৌধুরী স্বামীকে ভীষণ ভালোবাসতেন। সিনহা চৌধুরীও স্ত্রী সন্তানকে খুশি রাখার জন্য জীবনের সবটুকু কাজে লাগিয়ে দেন। এমনই চলছিল দিন। তিন্নি তখন ক্লাস 10-এ পড়ে, নির্ঝর ক্লাস 8-এ, অয়ন ক্লাস 6-এ। সিনহা গিয়েছিলেন একটা মিশনে কিছু ড্রাগস ডিলারদের ধরতে। পাহাড়ি এলাকা থেকে স্মাগলিং করা খুবই সোজা। তবে অবাক করা বিষয় হলো স্মাগলিংটা করছিল সেখানে পুলিশ এসিপি। সিনহা সাহেব সেটা জানতে পেরে সেই আস্তানায় ছদ্মবেশে যায়। ওনার বাইকেই ছিলেন
সেখান থেকে ফেরার সময় সব এভিডেন্স কালেক্ট করে নেন সিনহা। এসিপি সবটা জানতে পেরে যায়। তিনি দ্রুত সিনহাকে ধরতে বেরিয়ে পড়ে। সিনহা সাহেবকে ধরতে সিনহা বাইকে ছিল। হঠাৎ করে সামনে থেকেই এসিপি সাহেব এসে তাকে শ্যুট করে। ঘটনা এত দ্রুত ঘটে যায় যে সিনহা চৌধুরী কিছু বুঝতে ওঠার আগেই তার জীবন চলে যায়। মিসেস চৌধুরী সিনহা চৌধুরীর মৃত্যু মেনে নিতে পারছিলেন না। তিনি ট্রমায় চলে গিয়েছিলেন। তখন ছেলেমেয়েগুলোর দেখাশোনা করেন তাদের বড় খালা মহিমা চৌধুরী, নীলিমা খানের ছোট বোন। বোনকে এভাবে কষ্ট পেতে দেখে তিনি চেয়েছিলেন মাহিমা চৌধুরীকে বিয়ে দিতে, কিন্তু তিনি সেই দিন বলেছিলেন, আমার স্বামী সারা জীবন আমাকে যে ভালোবাসা দিয়ে গেছে তাতে আমি চিরজীবন এভাবে কাটিয়ে দিতে পারবো। আমার আর দ্বিতীয় কোনো পুরুষের ভালোবাসার প্রয়োজন হবে না। এভাবে কাটে দিন। এদিকে তিন্নির বিয়ের বয়স হয়। নির্ঝর বাবার মতন আর্মিতে যায়। অয়ন বিসিএস পড়ে। সারা জীবনের কষ্ট লাঘব হয় মাহিমা চৌধুরীর। তবে তিন্নির বয়স বিয়ের 4 বছর পর জানতে পারে তিন্নি কখনো মা হতে পারবে না। আদনান ডক্টর হওয়ার জন্য সেরোগেসিতে বেবি নেয়। সেদিন আদনান নির্ঝরের কাছে বাবার মতন হিরো হয়ে গিয়েছিল। ভীষণ সম্মান করত এবং ভালোবাসত। আদনানের মা বাবা নেই, এতিম ছেলে আদনান। তার মিসেস চৌধুরী মেয়ে জামাই এবং মেয়েকে নিজের কাছেই রাখে। এতে অবশ্য নির্ঝরের বেশি জোর ছিল। আদনানকে নির্ঝর বরাবরই সম্মান করে এসেছে, এখনও করে। কিন্তু আদনানের সুন্দর চেহারার পেছনে কালো রঙা মানুষটাকে নির্ঝরে চিনতে একটু সময় লেগেছে। বিষয়টা এখন আরেকটা দূরে চলে গেছে, হাতের থেকেই বেরিয়ে গেছে। নির্ঝর এসব কথা ভাবছে। তার বাবার আদর আর চেহারা দুটোই তার এখনও মনে আছে। নির্ঝরের জীবনে সবথেকে বড় প্রাপ্তি তার বাবা এবং তার বাবার সাথে কাটানো সময় এবং মুহূর্তগুলো। নির্ঝর ছায়ার মাথায় বিলি কেটে দিচ্ছিল এবং সব কিছু ভাবছিল। ছায়া এই মুহূর্তে নির্ঝরের বুকে শুয়ে আছে। ছায়া চুলে মৃদু ঘ্রাণ নির্ঝরের ভীষণ ভালো লাগে। নির্ঝর চোখ বন্ধ করে ছায়ার চুলে বিলি কাটছে এবং সেই ঘ্রাণ উপভোগ করছে। সকালে সূর্যের আলো পর্দা ভেদ করে ছায়ার মুখে এসে পড়ে। ছায়া পিটপিট করে চোখ খুলে তাকায়। একটু নড়ে চড়ে সামনে তাকিয়ে দেখে নির্ঝর তার দিকেই তাকিয়ে আছে। ছায়া চোখ টিপ করে নির্ঝরকে ভালো করে দেখে। কিছুক্ষণ সময় লাগে বুঝতে যে তার শরীরে যে শটটা আছে সেটা তার পায়ের অনেক উপরে উঠে গেছে। নির্ঝরের খোলা বুকে তার মাথা। ছায়া সব কিছু বুঝতে পেরে বেশ লজ্জা পেয়ে যায়। ওদের শরীরে জড়িয়ে থাকা চাদরটা ছায়া নিজের মাথা পর্যন্ত টেনে নেয়, নিজের চাদরের ভেতরে লুকিয়ে যায়। নির্ঝর হাসে। এত লজ্জা পাচ্ছ কেন? তোমার শরীরের এমন কোনো অংশ নেই যে আমি দেখিনি। ছায়া কিছু বলে না, চুপ করে শুয়ে থাকে। নির্ঝর বিছানা থেকে নামতে নামতে বলে, আমি অন্য রুমে যাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও। কিন্তু প্লিজ আমার একটা শার্ট পরিও, তুমি আমার শার্টে ভীষণ মানায়। কথাটা বলে নির্ঝর চলে যায়। নির্ঝর চলে যেতে ছায়া মাথায় বেরিয়ে যায়। ছায়া মৃদু হাসে, উঠে ফ্রেশ হয়ে গোসল করে নেয়। এরপর নির্ঝরের ক্লোজেট থেকে তার একটা শার্ট পরে নেয়। নির্ঝরের পছন্দ যেটা হয় সেটাই। ছায়া আয়নার সামনে এসে চুল মুছে আছড়ে দেয়। শার্টটা বরাবরের মতো তার হাঁটু অব্দি এসেছে। নিজেকে দেখে নিজেই লজ্জা লাগছে। ছায়া ঘড়ির কাঁটায় দেখে 8টা বাজতে চলল। নির্ঝর 9টায় বের হয়ে যাবে, তাই ছায়া দ্রুত নাস্তা বানাতে চলে যায়। যদিও শরীর মোটামুটি ঠিক আছে। ছায়া নির্ঝরের জন্য ব্রেকফাস্টটা বানাতে বানাতে নির্ঝর এসে হাজির। এই ইউনিফর্মে নির্ঝরকে আরও সুদর্শন লাগে। ছায়া নির্ঝরের দেখে চোখ সরিয়ে রান্নার কাজে নজর দেয়। তখন পেছন থেকে শক্ত দুটো হাত ছায়াকে জড়িয়ে নেয় নিজের বাহু ধরে। ছায়া জানে সে কে, তাই কোনো কথা বলে না। নির্ঝর ছায়ার ভেজা চুলে নাক ডুবিয়ে দেয়। তাই তো ভাবছি, আবার আমার ঘরে এত সুন্দর খাবারের ঘ্রাণ কেন? কাল যে বউটা রান্না করেনি, তাই খাবারের এত সুন্দর ঘ্রাণও পাইনি। মনে হচ্ছে সব কিছু খুবই পছন্দ হয়েছে আপনার। হ্যাঁ। তাহলে একটা কথা বলবেন? হুম। চুলে মুখ গোজা অবস্থায় বলে নির্ঝর। সেদিন অমন কেন করেছিলেন? কি হয়েছিল? কোন দিন? বিয়ের দিন। নির্ঝর ছায়ার এই প্রশ্নে ছায়াকে ছেড়ে দেয়। ছায়া নির্ঝরের মুখের দিকে ঘুরে তাকায়। সেটা না জানলেও হবে, সময় হলে নিজের সবটা তোমাকে জানাবো। ছায়াও আর কিছু বলে না। সকালের নাস্তা শেষে নির্ঝর ছায়ার কপালে চুমু দিয়ে বেরিয়ে যায় এবং ঘরে যাতে সে না আসলে না খুলে সেই কথাও বলে যায়। ছায়াও সম্মতি জানায়। নির্ঝর চলে গেলে পুরো বাড়িতে একা ছায়া। মা, বোন, শাশুড়ির সাথে কথা বলেও সময় তার কাটে না। তাই মাকে বলল তার একাডেমিক বইগুলো যেন পাঠিয়ে দেয়। রাবেয়া বেগমও সম্মতি জানালো। দুপুরে খাবার রান্না করে গোসলে যায় ছায়া। এদিকে ছায়া গোসল করতে গেলে
কেউ একাধারে দরজায় কলিং বেল দিচ্ছিল। ছায়া গোসল সেরে বেরিয়ে আসে, জামা পরে ওড়না গায়ে জড়িয়ে নিচে আসে। দরজার ফাঁকা দিয়ে দেখে একজন আর্মি সোলজার। ছায়ার সোলজার দেখে নির্ঝরকে ফোন না করে দরজা খুলে দেয়, কিন্তু দরজা খুলে কাউকেই পায় না। ছায়া বেশ অবাক হয়। কিছুক্ষণ পর একজন সোলজার এসে ছায়াকে সালাম দেয়। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার তো বলে গেছে দরজা না খুলতে, তাহলে কেন খুলেছেন? কিন্তু কোন সোলজার ছিল দরজার বাহিরে? ম্যাডাম, যদি আমিও থাকি তবুও স্যার না আসলে দরজা খুলবেন না। ঠিক আছে। ছায়া দরজা বন্ধ করে দেয়। বুঝতে পারলো না বিষয়টা কী ঘটল। ছায়া ভেতরে এসে টেবিলে বসে, তারপর নামাজ পড়ে নির্ঝরকে ফোন করে। তবে নির্ঝরের ফোনের শব্দ ছায়া পেছন থেকেই পায়, যেটা শুনে সে অবাক হয়ে পেছনে তাকায়। নির্ঝর দ্রুত পায়ে ছায়ার দিকে এগিয়ে এসে ছায়াকে জড়িয়ে ধরে। ছায়া নির্ঝরের হৃদস্পন্দনের গতি যে বৃদ্ধি পেয়েছে তা ঠিক টের পাচ্ছে। ছেলেটার নিঃশ্বাসের সাথে কষ্ট মিশে আছে। ছায়াকে শক্ত করে চেপে ধরে আছে নির্ঝর, যেন ছিঁড়ে দিলেই ছায়া হারিয়ে যাবে। ছায়া নির্ঝরের পিঠে হাত দেয়। নির্ঝর ছায়াকে নিজের সামনে এনে ছায়ার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। কিছুক্ষণ পর ছায়ার থেকে সরে আসে। ছায়ার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। কি হয়েছে? নির্ঝর ছায়ার দিকে তাকিয়ে আছে। নির্ঝরের দৃষ্টিতে ঠিক কী প্রকাশ পাচ্ছে তা ছায়ার জানা নেই, তবে রাগ যে হচ্ছে তা বোঝা যাচ্ছে। ছায়া বুক ভরা সাহস নিয়েই বলল, হঠাৎ করে এসেছেন, ভাত খাবেন, চলুন বেড়ে দিচ্ছি। নির্ঝর কিছু না বলে ছায়াকে পাজা কোলে তুলে নেয়। ওদের রুমে এনে ছায়াকে খাটে বসিয়ে দেয়। আমি আসছি ফ্রেশ হয়ে, ততক্ষণ এখান থেকে নড়বে না। ঠিক আছে। নির্ঝর ওয়াশরুমে চলে যায়। ছায়াও সেখানে বসে থাকে। কিছুক্ষণ পর নির্ঝর চলে আসে। ছায়াকে সেই একই জায়গায় দেখে মৃদু হাসে। যদিও এই মুহূর্তে তার মনের মাঝে হাজার ভয় কাজ করছিল, কিন্তু এখন সেগুলো কেমন বউকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষায় জেগে ওঠে। ছায়া বসে আছে, তবে নির্ঝর রুমে নেই, তাই ওড়নাটা সরে গেলেও সেটা ঠিক করেনি। ছায়ার পিঠে চেনওয়ালা একটা জামা পরে আছে। নির্ঝর গিয়ে ছায়ার পিঠে চেন হাত দেয়। ছায়া কেঁপে ওঠে। নির্ঝর ছায়ার চেনটা খুলে ফেলে। ছায়া চুপচাপ স্ট্যাচুর মতন বসে আছে, নড়াচড়া করা বন্ধ করে দিয়েছে। নির্ঝর ছায়ার সম্মতি পেয়ে জামাটাই খুলে ফেলে। ছায়া কিছুই বলে না। ছায়া উন্মুক্ত বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে আছে নির্ঝর। ছায়াও নিরিবিলি ঘুমিয়ে আছে। হঠাৎ করে নির্ঝরের ফোনটা বেজে ওঠে। নির্ঝর মাথা তুলে ফোনটা ধরে। ওপাশ থেকে যে কথাগুলো শোনে নির্ঝর তা শুনে সে বলে, আমি আসছি। ফোনটা কেটে ছায়ার দিকে তাকায় নির্ঝর। নির্ঝর ছায়ার কপালে চুমু দেয়। এরপর ছায়ার বুক থেকে মাথা সরিয়ে ছায়াকে ডাকে। ছায়া, ছায়ার গালে নাক ঘষতে ঘষতে ডাকে। ছায়া। ছায়া ধীরে চোখ খোলে। হুম। ওঠো, ফ্রেশ হয়ে নাও, খাবার দিচ্ছে। ছায়া ধীরে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। নির্ঝর ততক্ষণে ফ্রেশ হয়ে নিচে এসে সব খাবার গরম করে টেবিলে রেখেছে। ছায়া গিয়ে নির্ঝরের পাশে বসে। নির্ঝর নিজের হাতে ছায়াকে খাইয়ে দেয়। ছায়া এগুলো বেশ পছন্দ করে। নির্ঝরের কেয়ার, ভালোবাসা, মনে হয় এগুলোই তার জন্য সব। নির্ঝর ছায়াকে খাইয়ে নিজেও খেয়ে নেয়। ছায়া, একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি দ্রুত চলে আসবো, তুমি সাবধানে থেকো। দয়া করে দরজা খোলো না। ঠিক আছে। নির্ঝর বেরিয়ে আসে। ছায়া দরজা লাগিয়ে উপরে চলে যায়। ঘরে গিয়ে মাকে ফোন করে। মায়ের সাথে কথা বলতে বলতে সময় কেটে যায়। আদনান কেবিনে বসে আছে। তার ডক্টরি চেয়ারটায় মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করেই বসে আছে। এমন সময় একজন দ্রুত তার কেবিনে আসে। স্যার, আদনান চোখ খুলে ছেলেটার দিকে তাকায়। কি হয়েছে? ম্যামকে কিডন্যাপ করার জন্য যাকে পাঠিয়েছিলাম সে ধরা পড়ে গেছে। কি? হ্যাঁ। আদনান নিজের সামনে থাকা পেপার ওয়েট খানা লোকটার দিকে ছুঁড়ে মারে। লোকটা ভয় পিছিয়ে যায়। ব্রাশটুকু করতে পারিস না? তোদেরকে টাকা দিয়ে কেন রেখেছি আমি? স্যার, বেরো রুম থেকে, এক্ষুনি বেরো। লোকটা বেরিয়ে যায়। আদনান রাগে রুমে সব কিছু ছোড়াছুড়ি করতে থাকে। তারপর গাড়ির চাবি নিয়ে বেরিয়ে আসে। সোজা চলে যায় তার নিজের বাড়িতে। তার নিজের একটা বাড়ি আছে, সেখানে সেই ফ্ল্যাটে গিয়ে সোজা বেডরুমে চলে আসে। একটা এক্সট্রা রুম আছে তার মাঝে, যেটা মেঝেতে। মেঝের ওই জায়গাটুকু আলপনা করা টাইলস দিয়ে সুন্দর করে সেট করা, যাতে করে কেউ বুঝতে না পারে সেখানে একটা সিক্রেট ডোর আছে। আদনান সোজা সেখানে চলে যায়। একটা গ্রাউন্ড ফ্লোর, যেখানে 3টা রুম।
এখানে আদনানের সমস্ত অপকর্মের প্রমাণ আছে। এখানে একটা রুমে বড় দুটো অ্যাকোয়ারিয়াম আছে, যেখানে বড় বড় মাংস খেকো মাছ পালন করে আদনান। বিষয়গুলো পুরো দুনিয়া থেকে লুকানো। মাঝেই রুমটায় আসে আদনান। এখানে বড় একটা ড্যাশবোর্ড, ওর সমস্ত অপকর্মের প্ল্যান এখানে। ড্যাশবোর্ডের মাঝামাঝি ছায়ার ছবি এবং সেটা লাল রঙের মার্ক করা, যেটা দেখে বোঝা যাচ্ছে ছায়া তার নেক্সট টার্গেট ছিল। এখানে এমন অনেকগুলো মেয়ের ছবি আছে, সবগুলোর মুখের মার্ক করা লাল কালি দিয়ে। এখন এই মেয়েগুলো দিয়ে আদনান ঠিক কী করে তা আমরা পরে জানব। ছায়াকে দিয়েই বা সে কী করতে চেয়েছে তাও পরে জানব। নির্ঝর এই মুহূর্তে একটা লাশের সামনে বসে আছে। মূলত ছায়াকে যে কিডন্যাপ করতে এসেছিল তাকে ধরে ফেলায় সে নিজ থেকে কিভাবে সুইসাইড করে ফেলে। নির্ঝর ওই ছেলেটার দিকেই তাকিয়ে আছে। এই ছেলের প্রতিটা ডিটেলস, প্রতিটা ইনফরমেশন আমার প্রয়োজন। এভরি সিঙ্গেল ইনফরমেশন আমাকে দেবে। জি স্যার, ঠিক আছে। এই বডি পোস্টমর্টম করতে পাঠাও। জি স্যার। নির্ঝর তার বাকি কাজ সেরে বেরিয়ে আসে। যখন দুপুরে শুনেছে কেউ তার কোয়ার্টারে ঢুকেছে এবং তার মতলব ভালো ছিল না, ছায়াকে দেখাশোনা করানোর জন্য 3 সোলজার এবং সবসময় কোয়ার্টারের পাশেই থাকে, তাদের মধ্যে একজন ওই ছেলেকে ধরেছে। তখন নির্ঝরের ভেতরে প্রাণ ছিল না। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। ছায়াকে হারাবার ভয় তাড়া করে বেড়াচ্ছে নির্ঝরকে। কিন্তু কি অদ্ভুত বিষয়, কিছুদিন আগ পর্যন্ত কারো জন্য যে এই অনুভূতি নির্ঝরের হবে সেটাই নির্ঝর মানতে চাইতো না। পৃথিবীর কিছু এমন ব্যবসা আছে যা হয়তো মানুষ কল্পনা করতেও পারে না। আদনান ছোট থেকেই একজন বিচক্ষণ ছাত্র ছিল। তার ব্রেন কম্পিউটার থেকে অদ্ভুত দ্রুত চলত। এই বিষয়টা যদি সঠিকভাবে প্রয়োগ করতে হতো তবে হয়তো পৃথিবীর বুকে নাম করা কেউ হতো আদনান। কিন্তু বিচক্ষণ ব্রেনটাকে আদনান কিছু অপকর্মে খাটিয়েছে। অনেক বছর আগে পৃথিবীতে মানুষ মরা মানুষকেই খেয়ে ফেলত। অর্থাৎ মানুষের মাঝে যে মানুষগুলো বয়স্ক হয়ে মারা যেত সেই মানুষগুলোকে জীবিত মানুষগুলো মাটি দেওয়ার বদলে রান্না করে খেয়ে ফেলত। এতে তাদের ত্বক সুন্দর হতো এবং তারা আরও চিন্তা করতো এতে মরা মানুষের যত বছর আয়ু ছিল সেটা তাদের লেগে যাবে। সময়ের বিবর্তনের কারণে এইসব প্রথা সরকার থেকে নিষেধ ঘোষণা করা হয়েছে। তবে সময়ের বিবর্তন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে মানুষ এবং এমন কিছু আবিষ্কার করেছে যা অবিশ্বাস্য। পৃথিবীতে এমন কিছু অসাধু দ্রব্য আছে যা ব্যবহারে মানুষের ত্বক সুন্দর হয়। 50 থেকে 60 বছর বয়স পর্যন্ত ত্বকে কোনো ভাঁজই পড়ে না। তবে এই দ্রব্য তৈরি করার জন্য প্রয়োজন হয় বিশেষ কিছু মানুষের হরমোন, যা সবার মধ্যে থাকে না। এই হরমোনগুলো মানুষকে মেরে সংরক্ষণ করা হয়। অর্থাৎ এই ব্যবসা বা দ্রব্যটা একেবারে নিষিদ্ধ দ্রব্যগুলোর মধ্যে একটা। আদনান একজন সাইকোলজিস্ট সবার সামনে, কিন্তু পেছনে দিয়ে সে একজন রিসার্চার। প্রায় 20 বছর ধরে সে এই বিষয়ে রিসার্চ করছে এবং 6 বছরের বেশি সময় ধরে সে তার রোগীদের ওপর এক্সপেরিমেন্ট চালায়, যার ভেতরে সেই বিশেষ হরমোন থাকে। তাকে আদনান গুম করে ফেলে। বেশিরভাগ নাইট ফোবিয়া যাদের হয় তাদের মধ্যে এই হরমোন থাকে। ছায়াও তেমন একজন মেয়ে যার ভেতরে এই হরমোন বিরাজমান। আদনানের বাবা এসিপি মাসুদ আরিফ যে এই দ্রব্যগুলো বাইরে পাচার করত, আর এটাই সেই এসিপি যে কিনা মেজর সিনহা চৌধুরীকে মেরেছিল, অর্থাৎ নির্ঝরের বাবাকে মেরেছিল, এবং তার কিছুদিনের মাথায় এসিপির ফাঁসি কার্যকর হয়। আদনান ছিল মাহারা এক বাবা মার একমাত্র সন্তান। বাবাকে তাকে ভীষণ ভালোবাসত। আদনান ছোট থেকে যা চেয়েছে তাই পেয়েছে। ছোট থেকে বড় পর্যন্ত তার কাছে এমন কিছু যা সে চেয়েছে পায়নি এমন কিছুই নেই। ছোট থেকেই মা ছিল না তার সাথে। বাবার সাথে মানুষ আদনানের মাথায় একটা আলাদাই মেন্টাল প্রেশার ছিল। বাবা তাকে সময় দিতে পারতো না। বাসায় কাজের লোক থাকলেও আপনজন বা মা বাবার অভাব তার জীবনে সব সময় ছিল। সে কিছুটা সাইকোদের মতনই হয়ে যায়। ধীরে ধীরে এই সমস্যা অনেক বৃদ্ধি পায়। বাবা মাসুদ আরিফ যেহেতু সব সময় কাজে থাকতো, আদনানের এই সূক্ষ্ম সাইকো ব্যবহার সম্পর্কে তার ধারণা ছিল না। আদনান যেটা চায় সেটা করেই ছাড়ে যে কোনো মূল্যে। বাবা ছোট থেকে দিয়ে এসেছে আর বড় হয়ে নিজে কেড়ে নেওয়া শিখেছে। মাসুদ আরিফের মৃত্যুর পর আদনানের এই বিষয়গুলো আরও বেড়ে যায়। সে আরও হিংস্র হয়ে পড়ে। বাবাহারা আদনানের তখন গার্জিয়ান নেই। নিজেকে আর ডাক্তার দেখানোর প্রয়োজন সে মনে করেনি। আদনান এরপর জানতে পারে তার বাবার ব্যবসার কথা।
আদনান ধীরে ধীরে নিজের মস্তিষ্ক থেকে এই বিষয়টাকে আরও জোরদার করে। আদনানের বাবার ফাঁসির পেছনে যে নির্ঝরের পরিবার তাও জানতে পারে সে। এরপর সে তিন্নিকে বিয়ে করে। তিন্নির সঙ্গে আদনান প্রেম করে বিয়ে করে। মিসেস চৌধুরী এখনও জানে না আদনানের মা বাবা কে। তিন্নির মা না হওয়ার পেছনে আদনানের হাত আছে। সে তিন্নিকে ওষুধ দিয়ে তার মাতৃত্বের দিকটা নষ্ট করেছে। আদনান সব কিছু এতটাই ঠান্ডা মাথায় করেছে যে কেউ ধরতেই পারেনি বিষয়গুলো। আজ পর্যন্ত আদনানের সত্যি কেউ জানে না। আদনান চৌধুরী পরিবারের সুছুঁই ঢুকে ফাল হয়ে বের হতে চেয়েছিল, কিন্তু কোথাও না কোথাও নির্ঝরের জন্য সে তিন্নিকে এখনও ধোকা দিতে পারেনি। আদনানের ভেতরে সে ক্রোধ এখনও বিরাজমান, তবে ছায়ার বিষয়টা ছিল আলাদা। আমরা ধীরে ধীরে জানতে পারবো সেটা। নিজের কেবিনে বসে আছে আদনান। অনেকগুলো রুগী দেখে মাত্র সে খেতে বসলো। দুপুরের খাবার এর মাঝে তিন্নি ফোন করে আদনানকে। আদনান বিরক্ত হয়, কিন্তু তাও সে ফোনটা রিসিভ করে। হ্যালো তিন্নি, বলো। কোথায় তুমি? হসপিটালের কেবিনে। রোগী দেখা শেষ? না, আরও কিছু আছে। তোমার তো এখন লাঞ্চ বিরতি। আমি খাবার নিয়ে আসি। নিজের হাতে হাঁসের মাংস রান্না করে দেশি মোরগ রান্না করছি। কোনো প্রয়োজন নেই, ওগুলো নিজেই খাও। এমন করে কেন কথা বলছো? আজব, কেমন করে কথা বললাম? আমি তোমার জন্য সকাল থেকে রান্না করেছি, একটা দিন আমার সঙ্গে খেতে পারবে না? বিষয়টা তা নয় তিন্নি, আমি অনেক ব্যস্ত, বুঝো না কেন? বুঝি, সবই বুঝি। তুমি আমাকে ইগনোর করছো ভাইদের বিয়ের পর থেকে। কেন এমন করছো? আমি তো তোমার স্ত্রী নাকি? এত কিছু করছি তোমার জন্য, তাও মন পাচ্ছি না। তিন্নি, আমি জাস্ট তোমাকে আর নিতে পারছি না। আমি আর চৌধুরী বাড়িতে যাব না। আমি আমার কাজ শেষে আমার নিজের বাড়িতে চলে যাব। আগে থেকে বলে রাখলাম, কোনো সমস্যা করবে না। কথাটা বলেই আদনান ফোনটা কেটে দেয় আর বন্ধ করে দেয় নাম্বার। তিন্নি চুপ পেয়ে পানি গড়িয়ে পড়ছে। সে সব রেডি হয়ে বসে আছে। সুন্দর একটা শাড়ি পরেছে, একটু সেজেছে, খাবারগুলোও গুছিয়ে রেখেছে। কিন্তু আদনানের এমন ব্যবহারের কারণ কি সে সত্যিই বুঝতে পারছে না। রাজশাহীতে রাত 8টা বাজে। ছায়া জানালার পাশে বসে আছে। বিয়ের পরের দিন একটা লাল রঙের জামদানি শাড়ি দিয়েছিল মিসেস চৌধুরী। ছায়ার বেশ পছন্দ হয়েছিল। আজ কেন জানি না মন চাইল এটা পরতে। যদিও নির্ঝরের দুপুরে অনাকাঙ্ক্ষিত কাণ্ডে তার শরীর বেশি একটা ভালো নেই, তারপরেও সে শাড়িটা পরেছে। লম্বা চুলগুলো আছড়ে ছেড়ে দিয়েছে, ঠোঁটে হালকা লিপস্টিক। তবে যার জন্য একটু সাজগোজ সেই এখনও আসেনি। রাতেই রান্না আছে, তাই আর চিন্তা নেই। কিছুক্ষণ পর দরজায় কলিং বেলের শব্দ পড়ে। ছায়া নিচে আসতে আসতে নির্ঝরের ফোন আসে। ছায়া মৃদু হেসে দরজা খুলে দেয়। সারাদিনের ক্লান্ত নির্ঝর দরজা খুলে সামনে একটা লাল পরীকে দেখতে পেয়ে নির্ঝরের যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। এই পরীটাকে এত সুন্দর কিভাবে দেখায়? নির্ঝর 5-7 না ভেবে ছায়াকে জড়িয়ে ধরে। ছায়ার গলায় নাক ডুবিয়ে ছায়ার শরীরের মিষ্টি ঘ্রাণ অনুভব করতে থাকে। ছায়াও কিছু বলে, চুপচাপ নির্ঝরের বুকের মাঝে নিজেকে লুকিয়ে রাখে। কিছুক্ষণ পর নির্ঝর ছায়াকে ছেড়ে দেয়। আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, আমি খাবার দিচ্ছি। নির্ঝর উপরে চলে যায়। ছায়া খাবার বেড়ে দেয় টেবিলে। নির্ঝর ফ্রেশ হয়ে নিচে আসে। ছায়া এবং নির্ঝর দুজন একসাথে খাবার খায়। এরপর নির্ঝর ছায়াকে নিয়ে ছাদে চলে আসে। আকাশে সুন্দর চাঁদ উঠেছে, আবার মেঘও করেছে। পাঁচাতলোর মতো মেঘ চাঁদের আলোর ওপর দিয়ে ভেসে যাচ্ছে। দেখতে কি অপরূপ দেখাচ্ছে। নির্ঝর তার পরীকে নিয়ে দোলনায় বসে আছে। ছায়া চাঁদ দেখছে, তার ভীষণ সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর, তাই না? আমার অনেক সুন্দর লাগছে চারটা। ছায়া আকাশের দিকে তাকিয়ে কথা বলছে, কিন্তু নির্ঝর তার চাঁদের দিকে তাকিয়ে বলে, অনেক সুন্দর। ছায়া হাসে। ছায়ার হাসিটা এত সুন্দর, সব সৌন্দর্য ওই হাসিতেই লুকিয়ে আছে। এত ইনোসেন্ট ওই হাসিটা। ছায়া নির্ঝরের দিকে তাকিয়ে বলে, কি দেখলেন? আমি তো চাঁদ দেখাচ্ছিলাম। আমিও চাঁদই দেখছিলাম। ছায়া নির্ঝরের কথায় লজ্জায় পায়। নির্ঝরের বুকে মুখ লুকায়। নির্ঝর শব্দ করে হেসে দেয়। এভাবে দুইজন চন্দ্রবিলাস করে, এরপর গিয়ে শুয়ে পড়ে। সকাল থেকে রাহির কান্নায় চৌধুরী বাড়ি অস্থির। কোনোভাবে কেউ তাকে শান্ত করতেই পারছে না। নোহাই এগিয়ে আসে রাহির দিকে। রাহিমা, এত কান্না করো না, এসো, আমি চকলেট দেব। না 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 না, নতুন মামি আর নির্ঝরকে বলো আসতে, এক্ষুনি আসতে বলো। কিন্তু মা, ওদের তো কাজ আছে। নির্ঝর ছুটি পেলে অবশ্যই আসবে। না, আসবে না। আমি জানি নির্ঝর মিথ্যে কথা বলে, শুধু মিথ্যা কথা বলে। রাহি, মা আমার, আর কাঁদিস না। তিনিও
কোনোভাবেই রাহিকে সামলাতে পারছে না। মিসেস চৌধুরী কত কিছু দিচ্ছে, নাতিকে সামলাতে পারছে না। আদনান উপায় না পেয়ে নির্ঝরকে ফোন করে আর সবটা শোনায়। রাহির কান্না নির্ঝর অনেক আগে থেকেই সহ্য করতে পারে না। তাদের বাড়িতে সবার আদরের রাহি। নির্ঝর ফোনটা কেটে পাশে তাকায়। ছায়া নিরিবিলি ঘুমিয়ে আছে। ছায়ার পরনে নির্ঝরের সেই কালো শার্টটা। নির্ঝর ছায়ার দিকে এগিয়ে ছায়ার কপালে চুমু দেয়। এরপর ছায়ার ঠোঁটে চুমু দেয়। কিছুক্ষণ ধরে ছায়ার ঠোঁটে ঠোঁট ধরে রাখে। এতেও নির্ঝরের মন ভরছে না। এবার ছায়ার শরীর থেকে কাঁথা সরিয়ে নিজে ছায়ার কাঁথার নিচে চলে আসে। ছায়ার হাত সরিয়ে ছায়ার বুকের ওপর মাথা রাখে। কিছুক্ষণ ওভাবে থেকে ছায়ার মুখের কাছে চলে আসে। ছায়ার গালে চুমু খায়। ছায়া নড়ে চড়ে ওঠে। ওঠো ছায়া রানী, হুম। বাড়ি যাব। ছায়া পিটপিট করে চোখ খুলে তাকায়। বাড়ি মানে? তোমার শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি, আবার তোমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি। ইয়ে, আজকে? সত্যি? মিথ্যা না তো? একেবারে নয়। ছায়া উঠতে চায় কিন্তু নির্ঝর ছায়াকে চেপে ধরে। পরে ওঠো, আগে ফোন দিয়ে রাহিকে। ভীষণ কান্না করছে মেয়েটা। দিন। নির্ঝর তিন্নির ফোনে ফোন দেয়। তিন্নি দ্রুত ফোনটা ধরে। এই দেখ নির্ঝর ফোন দিছে, কথা বলো। রাহি কান্না থামিয়ে ফোন ধরে। হ্যালো, আমার কলিজাটা কাঁদছো কেন মা? মাকে শুধু মা বলে ডাকলে হয়? মাকে দেখতেও আসতে হয়? আসছি মা, আজকে আসবো আমি, আর কেতো না। সত্যি? হ্যাঁ। আর নতুন মাম্মি? সেও আসবে, কথা বলবে। হ্যাঁ দাও। নির্ঝর ছায়াকে ফোনটা দেয়। ছায়া ফোনটা ধরে। রাহি, মা কি হয়েছে? নতুন মাম্মি, তোমরা কোথায় গেছো? আসছো না কেন? আসবো মা, আমি তো জানি না রাহি নতুন মাম্মিকে এত মিস করছে। জানলে কত আগে চলে আসতাম। এখন আসো। যাবো মা। দ্রুত আসো। ছায়া হাসে। এরপর ফোনটা কেটে দেয়। নির্ঝরের দিকে তাকায় ছায়া। নির্ঝর ছায়ার ঠোঁট এবং কপালে আরও চুমু দেয়। খেয়ে ফেলুন একেবারে। নির্ঝর হাসে। পারলে তাই করতাম। উঠুন, এত ভার আপনি, আমার কষ্ট হয়ে যাচ্ছে। নির্ঝর সরে আসে। ছায়া উঠে ওয়াশরুমে চলে যায়। নির্ঝর তার মাকে ফোন করে। হ্যালো, হ্যাঁ বাবা, বল। কোথায় তুমি? আমি রান্নাঘরে। এখনো রওনা হয়নি মা, তুমি এখন থেকে রান্না শুরু করেছো? কতদিন পর দেখবো বল তো? মাত্র 1 মাসের মতো হয়েছে মা। হ্যাঁ তো এটাই অনেক। বলছি আদনান ভাই কোথায়? রোজ তো দ্রুত চলে যায় হসপিটালে, কিন্তু আজ যায়নি। সকাল থেকে কাছে রাহি। রাহি কাঁদছে কখন থেকে মা? উঠেছে ধরে কাঁদছে। সে নাকি স্বপ্ন দেখেছে নির্জর আর নতুন মাম্মি তার কাছে এসেছে, কিন্তু চোখ খুলেই দেখে তোরা নেই। সেই থেকে কান্না। ঠিক আছে। তোরা রওনা হচ্ছিস কখন? এই তো এখনই, ভাবছি আমি ড্রাইভ করব। এতটা পথ নিজে ড্রাইভ করবি? কোনো দরকার নেই, সিদ্দিককে নিয়ে আয়, আমি ওর রুম ঠিক করে দিবনি। থেকে যাবে কয়েকদিন। মা, চেষ্টা করবো 4 দিনের ছুটি নেওয়ার, কিন্তু সম্ভব হয় কিনা। হবে, এতদিন পর আসছো। 4 কেন, 5 দিনও হবে। হ্যাঁ হ্যাঁ, আমার মিসেস মেজর সিনহা, আসছি আমি। বউটাকে নিয়ে আসো। নির্ঝর হাসে। ফোনটা কেটে নির্ঝর অন্য ওয়াশরুমে চলে যায়। গোসল করে রেডি হয়ে নেয়। অফিসে ফোন করে 5 দিনের ছুটি পেয়ে যায়। নির্ঝর বেশ খুশি হয়ে যায়। কাজে আসার পর নিজের জন্য দেশের এত দায়িত্ব যে ঠিক করে নিঃশ্বাস নিতে সময় পায় না নির্ঝর। মিসেস চৌধুরী ছেলেকে অনেক মিস করলে চলে আসতো, কিন্তু নির্ঝরের ছুটি হয় না সহজে। কি করে হবে? তার কাঁধে যে অনেক বড় দায়িত্ব। খাবার টেবিলে নির্ঝর ছায়ার হাতে খাবার খাচ্ছে। ছায়া নির্ঝরকে খাইয়ে নিজেও খেয়ে নেয়। তারপর ওপরে গিয়ে দুজনের জামা কাপড় গুছিয়ে নেয়। এটা ওটা করতে করতে ছায়ার কষ্টই হয়ে যাচ্ছে। উফ, আপনি তো একটু সহ্য করতে পারেন। কেন? আমি কেন করব? বউ থাকতে নিজেকে কিছু করতে নেই। আজব কথা, আমি না থাকলে কে করতো? আমি করতাম, তখন তো বলছিল না, এখন বউ আছে। ছায়া ভ্রু কুচকে তাকায়। বাহ, সুন্দর কথা। এখন দ্রুত এসব পরে রেডি হয়ে নিন। ছায়া নির্ঝরকে ড্রেস দিয়ে নিজে আয়নার সামনে চলে আসে। একটা গোলাপি রঙের গোল জামা পরেছে ছায়া। লম্বা চুলগুলো সুন্দর করে বেঁধে নিয়েছে। প্রয়োজনীয় সব জিনিস সাইডে ব্যাগে রেখে নেয়। নির্ঝর ছায়ার দেওয়া গেঞ্জি আর প্যান্ট পরে বের হয়। ছায়ার দিকে এগিয়ে গিয়ে বলে, চুরি পরে নাও, মা হাত খালি দেখলে রাগ করতে পারে।
আপনার জন্যই তো খুলেছি। আপনার তো আবার এখানে ওখানে কেটে যায়, তাও আমার চুরিতে। দুটো নর্মাল চুরি বানিয়ে দেব। চুরিতে এত ডিজাইন কে করে? ছায়া আর চোখে তাকায়। ওনারই সব সমস্যা। নির্ঝর হাসে। চলো চলো, ড্রাইভার চলে এসছে। চলুন, আমি রেডি। দুজনে মিলেই নিচে চলে আসে। নির্ঝর ভালো করে কোয়ার্টারে তালা দেয়। দুজন গাড়িতে উঠে বসে। সুন্দর রাস্তা দিয়ে গাড়ি আপন গতিতে চলতে থাকে। উপভোগের মতো সময় এটা। ছায়া নির্ঝরের কাঁধে মাথা রেখে বাইরের দৃশ্য উপভোগ করছে, আর নির্ঝর তার রানীর রূপ উপভোগ করছে। চৌধুরীর বাড়িতে এখন তোড়জোড় চলছে। বড় ছেলে আসছে তার বউকে নিয়ে। কতদিন পর মায়ের কাছে সন্তানের আশাটা সবসময় অনেক দিন পরেই মনে হয়। মিসেস চৌধুরী আর নোহা রান্নাঘরে। তিন্নি মেয়েটা এত কান্না করছিল তাই সে ওকে ঘুম পাড়াতে গেছে। অনেক কান্না করলে আবার রাহির জ্বর আসে। তিনি রাহিকে শুইয়ে দেখে আদনান ফোনে কিছু করছে। তিনি খোলা চুলগুলো বাঁধতে বাঁধতে বলে, কি ব্যাপার, তুমি আজ কাজে যাবে না? আদনান ফোনটা রেখে উঠে দাঁড়ায়। তিন্নির দিকে এগিয়ে আসে, তিন্নিকে জড়িয়ে ধরে। হঠাৎ করে আদনানের এমন কাণ্ডে তিন্নি অবাক হয়ে যায়। কি হয়েছে? কিছু না, অনেকগুলো দিন তোমাকে আর মেয়েকে সময় দিতে পারছি না, আমার খারাপও লাগে। তিন্নির অবুঝ মন। স্বামীকে সে অনেক ভালোবাসে, তাই আদনান যা বোঝায় তাই বুঝে নেয়। আদনান তিন্নিকে জড়িয়ে অনেকগুলো চুমু খায়। এতেই তিন্নি খুশি। আসলে পুরুষ মানুষ অনেক অদ্ভুত হয়। একটুতেই যে নারী খুশি হয়, তাকে ফেলে কি সুন্দর অন্য কাউকে ভালো লাগতে পারে? পৃথিবীর নিয়মটাই কেমন অদ্ভুত। অয়ন নির্ঝরের পছন্দ মতো অনেকগুলো জিনিস নিয়ে এসেছে। নোহা তা দেখে বলে, বলছি মা, ছায়ার ভীষণ ভাপা ইলিশ পছন্দ। আপনার ছেলে অনেক বড় মাছ নিয়ে এসেছে, একবার ভাপা ইলিশ বানাবেন? অবশ্যই বানাবো মা। আমার ছেলের বউ কি আলাদা? মিসেস চৌধুরীর কথায় নোহা শান্তি পায়। সে এবং তার বোন সত্যি সুন্দর একটা সংসার পেয়েছে। রাজশাহী শহরটা স্বপ্নের মতো সুন্দর। প্রাকৃতিক এত সুন্দর দৃশ্য বাংলাদেশের অনেক শহরে দেখা যায় না। যেমন সুন্দর মানুষের তৈরি কাঠামো, তেমনই সুন্দর প্রাকৃতিকভাবে হওয়া গাছগুলো। ছায়া এখানে আসার পর একবারের জন্য কোথাও যায়নি, বাড়িতেই ছিল সব সময়ের জন্য। নির্ঝরের হাতে সময় ছিল না ছায়াকে ঘুরে সবটা দেখানোর। তবে ছায়া অ্যাডমিশনের সময় বাবার সঙ্গে একবার রাজশাহী এসেছিল, কিন্তু কপাল খারাপ হওয়ায় চান্স তার হয়নি। তবে সেই মুহূর্তগুলো ছায়ার বেশ মনে আছে। বাবা তাকে টি বাতে নিয়ে গিয়েছিল পদ্মার পাড়ে। রাজশাহীর রাস্তায় লাইট সিস্টেম আর কাঠগোলাপ গাছগুলো ছায়ার ভীষণ পছন্দ। কাঠগোলাপ ছায়ার প্রিয় ফুল যদিও, বিশেষ করে কাঠগোলাপের ঘ্রাণ ছায়ার অনেক পছন্দ। গাড়ির জানালা দিয়ে ছায়া বাইরের প্রকৃতি দেখতে ব্যস্ত। নির্ঝর কিছু একটা গভীরভাবে চিন্তা করছে। তার চিন্তায় ছায়ার ক্ষতি হবার ভয় সব থেকে বেশি। নিজের অনেক ক্ষতি সহ্য করতে পারলেও ছায়ার কিছু হয়ে যাক সেটা নির্ঝর চায় না। এখন শ্রাবণ মাস, কাঠগোলাপের সিজন নয়, তাও কিছু গাছে একটা দুটো ফুলের দেখা মিলেছে। ছায়া সেগুলোর দিকে তাকিয়ে আছে। হঠাৎ এমন সময় ছায়ার চোখ যায় একটা হোটেলের দিকে। ছায়া সেদিকে তাকাতে তার মনে পড়ে যায় প্রায় 1 বছর 6 মাস আগের কথা। ছায়া যখন বাবার সঙ্গে প্রথম রাজশাহী এসেছিল অ্যাডমিশন দিতে, সে সময়টাতেই ছায়া নির্ঝরকে প্রথম দেখেছিল। অতীত। হোটেল রুমে ছায়া তার সাদা ফাইলটা গুছিয়ে নিচ্ছিল। এমন সময় তৌফিক হাসা এসে বলেন, ছায়া মা, দ্রুত কাজ শেষ করো, ভার্সিটির দরজা বন্ধ হয়ে যাবে আধা ঘন্টার আগে। ও হ্যাঁ বাবা, আমার সব শেষ, চলো। সব ঠিকঠাক নিয়েছো তো? হ্যাঁ বাবা, চলো এখন যাই। ছায়া আর তৌফিক হাসান বেরিয়ে পড়ে হোটেল থেকে। হোটেল থেকে ভার্সিটির দূরত্ব প্রায় 30 মিনিটের। আর পরীক্ষার দিন রাস্তায় জ্যাম থাকে অনেক। ছায়া আর তৌফিক হাসান যে রিক্সা ছিল, ওই রিক্সাওয়ালা বলল ছায়ার যে ভবনে পরীক্ষা সেটা বিশ্ববিদ্যালয়ের পেছন দিকে, তাই সামনের দিকে জ্যামের মধ্যে না গিয়ে যেন ছায়া পেছন দিকে যায়। তৌফিক হাসানও তাতে সাই জানালো। দুইজন মিলে ভার্সিটির ভেতর চলে আসে। কিছু দূর আসার পর ছায়া তার ভবন পেয়ে যায়। তৌফিক হাসানকে বাইরে থাকতে হতো, ভেতরে যাওয়ার পারমিশন নেই, তাই ছায়া বাবাকে বিদায় জানিয়ে ভেতরে চলে আসে। ভেতরে আসার পর ছায়ার সামনে অনেকগুলো রাস্তা। ভবনটা অনেক বড়। নিজের ক্লাসরুমটা ভালো করে চেক করে নেয় ছায়া। অ্যাডমিট কার্ডে তারপর সে দ্রুত পায়ে সামনের দিকে হাঁটা ধরে। কিছু দূর গিয়ে ছায়া সামনে দেখতে পায় তারই কলেজের এক বন্ধুকে। ছায়া তার নাম ধরে ডাকে। ফারিয়া। ফারিয়া পেছনে তাকিয়ে ছায়াকে দেখে। হেই ছায়া। দাঁড়াও ওখানে, আমি আসছি।
ছায়া ফারিয়াকে দেখে বেশ খুশি হয়ে যায়। তাই ছায়া দ্রুত ফারিয়ার দিকে হাঁটতে নিলে কারো সঙ্গে জোরে ধাক্কা খায়। যদিও সামনের মানুষটা ছায়াকে দেখে পাশে সরে গেছিল, কিন্তু ছায়ায় আশেপাশে না তাকিয়ে লোকটার সঙ্গে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে ছায়ার হাতে থাকা ফাইল পড়ে যায়। ছায়াও নিচে পড়ে যায়, ছেলেটাও পড়ে যায়। ছায়া কোমরে হাত দিয়ে পাশে সামনে তাকিয়ে যা দেখে এতে এতে ছায়ার হৃদস্পন্দনের গতি কেমন থেমে যায়। লম্বা এক সুদর্শন পুরুষ সে, পরনে সাদা শার্ট আর ব্লু জিন্স। দেখে মোটেই ছাত্র বলে মনে হচ্ছে না। ছেলেটা ছাত্র নয়ও, ফর্সা লম্বা সিল্কি চুল তার। তার দিকে তাকিয়ে যেন ছায়া পুরো দুনিয়ার কথা ভুলে যাচ্ছে। ছেলেটা একরাশ বিরক্তি নিয়ে ছায়ার দিকে তাকায়। এর মাঝে ফারিয়ে এসে ছায়ার হাত ধরে টান দেয়। আসলে ভিড় ঠেলে ফারিয়ে বেরিয়ে আসবে তো, পরীক্ষার দিন অনেক ভিড় হয়। ছায়া ধ্যান ফেরে, সে বুঝতে পারে ভুলটা তারই। ছায়া উঠে দাঁড়ায়। সরি সরি সরি, আমি দেখতে পাইনি। ছায়া ছেলেটার দিকে তাকিয়ে নিচ থেকে তার জিনিসগুলো উঠিয়ে নেয়। ছেলেটা এতটাই গোমরামুখ করেছিল যে ছায়া এতবার সরি বলল, তার কোনো উত্তর না দিয়ে চলে গেল। ছায়াও তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। ফারিয়া ছায়াকে ধরে বলে, ব্যথা পেয়েছিস? না। চল তাহলে, দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, চল। দুজন যদিও আলাদা রুমে, তবে রুম দুটো ঠিক একই জায়গায়, যেমন 101 এবং 102। ছায়া রুমে এসে ঠিকঠাক হয়ে বসে। অ্যাডমিশন জার্নিতে তার প্রথম এক্সাম এটা। খুবই ভয় হচ্ছে তার মনের মাঝে। কিছুক্ষণের মাঝে স্যাররা চলে আসে, প্রশ্ন দেওয়া হয়, পরীক্ষা শুরু করে তারা। পরীক্ষা ছিল জাস্ট 1 ঘন্টার, 80টা টিক দাগাতে হবে। তবে 25 মিনিটের মাথায় হঠাৎ করেই ছায়া যে ছেলেটার সঙ্গে ধাক্কা খেয়েছিল, সেই ছেলেটা সহ ভার্সিটির ভিসি ছায়াদের রুমে প্রবেশ করে। ভিসিকে দেখে হলে দায়িত্বরত অধ্যক্ষ কিছুটা অবাক হয়। 3 জন ছিলেন ডিউটিতে। তাদের মধ্যে একজন এগিয়ে গিয়ে বলেন, স্যার কি হয়েছে? এখানে ছায়া হাসান নামে কেউ পরীক্ষা দিচ্ছে? ছায়া দাঁড়িয়ে পড়ে। ভিসি পাশে থাকা সেই ছেলেটার দিকে তাকায়। মেজর সাহেব, দেখুন তো ইনি নাকি? হ্যাঁ, এটাই সেই মেয়েটা। ছায়া ভেতরে এবার ভয় ঢুকে যায়। ছেলেটার সঙ্গে ভুল করে ধাক্কা লেগেছিল, আর সরি তো বলেছিল। তাহলে কি হয়েছে এখন? সে কি তবে অনেক বড় অন্যায় করে ফেলেছে? ছায়া ভয়ে ভয়ে বলে, দেখুন, আমি ইচ্ছে করে করিনি, আমি ভুল করে ধাক্কাটা দিয়েছিলাম। ভালো কথা, ভুল করে ধাক্কা লেগেছিল মানছে। আমার কার্ডটা কেন নিয়েছ? আপনার কার্ড? কিসের কার্ড? আমি কোনো কার্ড নেইনি। ছেলেটা এবার ভ্রুকুচকে ছায়ার ফাইলের নিচ থেকে তার ট্যারো কার্ডটা বের করে বলে, তাহলে এটা কি? আসলে তখন এমনভাবে বিষয়গুলো ঘটে গিয়েছিল যে ছায়া খেয়াল করেনি নিজের জিনিসগুলোর সঙ্গে সে সামনে থাকা লোকটার কার্ডটাও তুলে নিয়েছে। আর মেজর সাহেবের কাছে কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। এটা চুরি করে কেউ নিয়ে গেলে সমস্যা, অনেক সমস্যা হতে পারে। ছায়াও এখানে নির্দোষ, তবে মেজরদের চোখ তো সবসময় সন্দেহ খোঁজে। হেমা, আমি জানি না, বিশ্বাস করুন, আমি তো এটা তুলিনি। তাহলে এটা আসল কিভাবে? স্যার বিশ্বাস করুন, আমি সত্যিই জানি না। আমার পরীক্ষার আর মাত্র 30 মিনিট বাকি স্যার। আমাকে দেখাতে দিন, পরীক্ষা শেষে আপনার সব উত্তর দেব আমি। ভিসি ছায়া এবং নিঝড়ের দিকে এগিয়ে আসে। মেজর, আমার মনে হয় মেয়েটা সত্যি নির্দোষ। বুঝিনি এটা তোমার কার্ড। নির্ঝর আরেকবার ছায়াকে মাথা থেকে পা পর্যন্ত দেখে, এরপর বেরিয়ে আসে। ভিসিও সবাইকে পরীক্ষা দিতে চলে বেরিয়ে যায়। সেখানে 15 মিনিট কেটে যায়। এই 15 মিনিটের লসের কারণে ছায়ার পরীক্ষা খারাপ হয়। মনটা খারাপ করে ছায়া বাবার কাছে আসে। তার চান্সটা হয় না, তবে রুক্ষসী নির্ঝরকে তার ভীষণ ভালো লেগে যায়। মনের মাঝে কেন জানি না ওই রোদে এই চেহারাটাই আটকে যায়। ছায়া জানে না নির্ঝরের এসব মনে আছে কিনা, তবে ছায়া নির্ঝরকে ইনস্টাতে খুঁজে বের করে, ফেসবুকেও বের করে। তবে বেহায়া মেয়েদের মতন নির্ঝরকে জ্বালায়নি, শুধু ফলো দিয়েছিল। নির্ঝর ব্যাক করেনি, তাই সেও আর এইসব নিয়ে ঘাটাঘাটি করেনি। তবে তখন থেকে ছায়ার মনে নির্ঝরের ছবিটা গেঁথেছিল, আর ওই তখন থেকেই ছায়া নির্ঝরকে একটু একটু করে ভালো লাগানো শুরু করে। পুরোনো দিনের কথা মনে পড়তেই ছায়ার ঠোঁটের কোণায় হাসির রেখা ফুটে ওঠে। ছায়াকে হঠাৎ করে হাসতে দেখে নির্ঝর জিজ্ঞেস করে, কি ব্যাপার, হাসছো কেন? এমনি কিছু কথা মনে পড়ে গেল। কি কথা? তেমন কিছু না। নির্ঝরও আর জোর দেয় না। চৌধুরী বাড়িতে অনেকগুলো রান্নার সুবাস মোমো করছে। চারিদিকে শুধু রান্না করা খাবারের ঘ্রাণ। প্রায় 3 ঘন্টা জার্নি করে নির্ঝর আর ছায়া বাসার অনেকটা কাছে চলে এসেছে। মিসেস চৌধুরী ফোন করেছিল, ওরা বাসার কাছে চলে এসেছে। বিষয়টা জানতে পেরে তিনি দ্রুত নুহাকে বললেন তিনি আর রাহিকে ডেকে আনতে।
নোহা শাশুড়ি মায়ের কথায় ওপরে চলে গেল। নোহা তিন্নি আর আদনানের রুমে নক করে। আসবো? হ্যাঁ নোহা, এসো। আপু, ওরা চলে এসেছে, তোমরা নিচে এসো। ও, চলে এসেছো। রাহিত, ঘুম, দাঁড়াও, ওকে ডাকি। তিন্নি আলতো করে রাহিকে ডাকে। মাম্মা, তোমার নতুন মাম্মি আর নির্ঝর চলে এসেছে, দ্রুত উঠে পড়ো যান। রাহি পিটপিট করে চোখ খুলে তাকায়। সত্যি? হ্যাঁ সত্যি। রাহি লাফ দিয়ে উঠে বসে। এর মাঝে বাড়িতে গাড়ি প্রবেশ করার শব্দ শোনা যায়। নোহা মাম্মি, ওরা এসে গেছে, আমাকে কোলে নাও। নোহা হেসে রাহিকে কোলে তুলে নেয়। নিচে চলে আসে দুজন। ছায়া আর নির্ঝর সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে। মিসেস চৌধুরী এগিয়ে আসে, নির্ঝর মাকে জড়িয়ে ধরে। ছায়াও শাশুড়িকে সালাম করে জড়িয়ে ধরে। কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ আম্মু, ভালো আছি। নোহা, তিন্নি, রাহি সবাই নিচে আসে। এই যে আমার বড় মা, তোমার কান্নার জন্য আমাকে এত পথ পাড়ি জমাতে হয়েছে। রাহি নির্ঝরে কোলে ওঠে। আমি তোমাকে অনেক মিস করি নির্ঝর। নির্ঝর হাসে। ছোট থেকেই রাহি তাকে নির্ঝর বলেই ডাকে। তিন্নি আদনান প্রথমে আপত্তি করলেও নির্ঝর সবসময় বলেছে রাহি ওর মেয়ে, যা ইচ্ছে তাই বলেই ডাকো। চৌধুরী পরিবারের প্রথম ছোট বাবু রাহি, তাই আদরটাও একটু বেশি। নির্ঝর রাহিকে কোলে নিয়েই সবার সাথে কথা বলে। ছায়াও সবার সাথে কথা বলে। কি রে আপু, কেমন আছিস? এই তো অনেক ভালো, তোকে দেখে আরো ভালো লাগছে। ছায়াও বোনকে ননদকে জড়িয়ে ধরে। সবার শেষে ছায়া আদনানের সামনে আসে। আসসালামু আলাইকুম ভাইয়া। আদনান ছায়ার কথা শুনে ধ্যানে আসে। সে এতটা সময় ধরে কিছু ভাবছিল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ছায়া? শরীর কেমন এখন? আছি ভাইয়া, ভালো। মিসেস চৌধুরী ওদের কথা মাঝেই বলে। অনেক হলো কথা, নির্ঝর যা ফ্রেশ হয়ে আয়। আজ আদনান বাবাও বাড়িতে আছে, আমরা একসাথে খেতে বসি। ঠিক আছে। নির্ঝর রাহিকে নামিয়ে দেয়। রাহি তার জন্য আনা চকলেট আর খেলনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ছায়া নির্ঝরের সাথে রুমে চলে আসে। বিয়ের পর মাত্র একটা রাত থেকেছে এই রুমে ছায়া। ভেতরে আসতেই তাদের বিয়ের প্রথম দিনের কথা মনে পড়ে যায়। নির্ঝর ছায়ার দিকে তাকিয়ে দেখে তার বউ কি যেন নিয়ে চিন্তা করছে। নিশ্চিত বিয়ের দিনের কথা। নির্ঝর কিছু না বলে ছায়াকে পাজা করে তুলে নেয়। হঠাৎ করে নির্ঝরের এমন কাজে ছায়া থতমত খেয়ে নির্ঝরের শার্ট খামচে ধরে। আরে কি হয়েছে? এই বাড়িতে দুটো বাথরুম থাকলেও এখন যাওয়া যাবে না, তাই ভাবছি বউ নিয়ে গোসল করি। এই না, আমি পরে যাচ্ছি, আপনি আগে যান। নির্ঝর ছায়ার কথায় পাত্তা না দিয়ে ছায়াকে নিয়ে সোজা ওয়াশরুমে চলে আসে। আরে দাঁড়ান, আপনি বুঝতেছেন না আমি জামা খুলে গোসল করি? সমস্যা কি আমি দেখি নাই? এমন কিছু আছে তোমার শরীরে? ছায়া এবার লাল হয়ে যায়। কে বেহায়া লোকের বাবা। নির্ঝর এক টানে ছায়ার জামার চেন খুলে ফেলে। দেখুন। দেখবো তো জান, এর জন্য তো জামা খুলছে। কি বেহায়া আপনি! তোমার জন্য সব হতে পারে। ছায়া নির্ঝরের বুকে ঘুষি দেয়। নির্ঝর ছায়ার হাত ধরে ওকে দেয়ালে চেপে ধরে। ছায়ার ঠোঁটগুলো দখল করে নেয়। ছায়া বেচারি পড়েছে মহা বিপদে। নির্ঝরের এমন হুটহাট আক্রমণ ছায়াকে বড্ড বেশি বিরক্ত করে। শহরের পানি দুজনের শরীর গড়িয়ে মেঝেতে পড়ছে। কিছু সময় পর দুজনেই বাইরে আসে। ভয় নেই, নির্ঝর কিছু করেনি, শুধু শাওয়ার নিয়েছে একসাথে। তোমরা এত দুষ্টু কেন? সবসময় শুধু দুষ্টু সিন পড়তে ভালোবাসো না? ছায়া চুলগুলো একটু শুকিয়ে আছড়ে নেয়। নির্ঝরও বেরিয়ে আসে। দুজন একসাথে নিচে যায়। চৌধুরী বাড়ির প্রতিটা সদস্য একসাথে দুপুরের খাবার খায়। দুপুরের খাবার শেষে যে যার রুমে বিশ্রামের জন্য যায়। ছায়া বিছানায় শোয়া মাত্র চোখ বন্ধ করে নেয়। নির্ঝর ছায়াকে নিজের বুকে টেনে আনে। ছায়াও কিছু বলে না। নির্ঝরের শরীরে যে অসম্ভব সুন্দর ঘ্রাণ, সেটা ছায়ার ভীষণ পছন্দ। চোখ বন্ধ করে নির্ঝরের বুকে মাথা দিয়ে শুয়ে আছে ছায়া। নির্ঝর তার নিজের কোনো ভাবনায় ব্যস্ত। এমন সময় ছায়া বলে ওঠে, আমাকে ঘুরতে নিয়ে যাবেন? হ্যাঁ যাব। কোথায় যাবে? যেটা আপনার পছন্দের জায়গা, সেখানে যেতে চাই। নির্ঝর ছায়ার চুলে বিলি কেটে দিতে দিতে চিন্তা করে, মেয়েটা সত্যি অদ্ভুত সুন্দর। রাজশাহীতে তার এত ব্যস্ততা ছায়া মেনে নিয়েছে। নির্ঝরের কেন জানি না ভালোবাসাটা বেড়ে যাচ্ছে দিনকে দিন। ভালোবাসা বাড়ার সঙ্গে সঙ্গে হারাবার ভয়টাও বাড়ছে। নির্ঝর হঠাৎ করেই ছায়াকে নিজের কাছে টেনে আনে। কি হয়েছে? আমাকে আপনার মধ্যে ঢুকিয়ে নেবেন নাকি? ছায়া নির্ঝরের দিকে তাকিয়ে আছে। ছায়ার এমন পিটপিট চাহনি নির্ঝরের ভীষণ ভালো লাগে। নির্ঝর হেসে ছায়ার ঠোঁট আঁকড়ে ধরে। নির্ঝর ছায়ার উন্মুক্ত হাত দুটো বিছানায় চেপে ধরে। ধীরে ধীরে দুজনেই কেমন মাতাল হয়ে যেতে লাগে।
নির্ঝর ছায়ার ঠোঁট ছেড়ে গলায় নেমে দুটো চুমু খেতেই দরজায় ঠক ঠক শব্দ হয়। নির্ঝর মাথা উঠিয়ে নেয়, ছায়াও চোখ খুলে পাশের দিকে তাকায়। তখন আবারও ঠক ঠক শব্দ। নির্ঝর ছায়ার উপর থেকে উঠে দরজা খুলে দেয়। তিন্নি দাঁড়িয়ে। কি রে আপু, ভেতরে আয়। ছায়া ততক্ষণে নিজের ওড়না ঠিক করে বিছানায় বসে পড়েছে। বিরক্তি করলাম? না আপু, বিরক্ত কেন করবে? তিন্নি এসে ছায়ার পাশে বসে। রাজশাহী গিয়ে এই গোবর গণেশটা কোথায় বেড়াতে গিয়ে নিয়ে গেছে? ছায়া নির্ঝরের দিকে তাকায়। গোবর গণেশ। এই, এটা কিন্তু ঠিক না আপু। তুই ওকে এই নাম কেন বললি? মেজর নির্ঝর, সবার জন্য আপনি মেজর হলেও আমার কাছে আমার ছোট ভাই। তুই চুপচাপ থাকেন, যা বলছিলাম। গেছো কোথাও? না আপু, আপনার গোবর গণেশ ভাইটা আমায় কোথাও নিয়ে যায়নি। আমি জানতাম, এই জন্য আমি ঠিক করেছি আজ তোমায় সব জায়গায় ঘুরে দেখাবো, তোমার বরের প্রিয় জায়গাগুলো। আমিও সেইটাই বলছিলাম। তাহলে রেডি হও, আমার পরিবারের সবাই মিলে যাই। ঠিক আছে আপু। ভাই, তুইও রেডি হয়ে নে, ড্রাইভ করতে হবে কিন্তু। কথাটা বলে তিন্নি চলে যায়। নির্ঝর তিন্নির যাওয়ার দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে। 30 মিনিট পর সবাই রেডি হয়ে নিচে আসে। ছায়া একটা সাদা রঙের গোল জামার উপর লাল সুতোর কাজের জামা পরেছে, লাল ওড়না, লাল প্যান্ট, হাতে নির্ঝরের নামে চুড়ি, গলায় সাধারণ চেইন, তবে সবই সোনার, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো আছড়ে সামনে বেঁধে ছেড়ে দিয়েছে। ছায়াকে সাধারণভাবে কি সুন্দর দেখাচ্ছে। আদনান দাঁড়িয়ে ছায়াকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করছে। আদনানের মাথায় যে মারাত্মক কোনো প্ল্যান আছে তা দেখেই বোঝা যাচ্ছে। নির্ঝর ছায়ার হাতটা ধরে বসে, ছায়াও নির্ঝরের হাত ধরে। নির্ঝর বুঝতে পারে আদনানের চাহনি। প্রিয়তমার চারিদিকে খেয়াল করতে থাকে তার। ওরা ভীষণ খুশি। মিসেস চৌধুরীর থেকে বিদায় নিয়ে সবাই বেরিয়ে যায়। সবাই যেহেতু একসাথে বের হয়েছে, তাই নির্ঝর কোনো খোলামেলা জায়গায় যেতে একেবারেই নারাজ। সে কোনো রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে বাসায় ফিরতে চায়। যদিও তিনি একটু জোর করেছিল, চল কোথাও পার্ক থেকে ঘুরে আসি বা অন্য কোথাও, তারপর না হয় রেস্টুরেন্টে যাওয়া যাবে, কিন্তু নির্ঝর একেবারেই রাজি নয়। প্রতিটা সেকেন্ড ছায়ার হাত ধরে রেখেছিল নির্ঝর, কোনোভাবেই তার হাত ছাড়া যাবে না। ছায়া যদিও সাদামাটা মানুষ, তার এইসব রেস্টুরেন্ট থেকে খোলা হাওয়া বা প্রকৃতির মাঝে কোনো জায়গা বেশি পছন্দ হতো। কিন্তু নির্ঝরের যে রাগ, এমনি তিন্নির সাথে কথা কাটাকাটি করেছে, এর মাঝে ছায়া বেশি দিলে তো হয়তো এই রাগটা কন্ট্রোল করতে পারবে না সে, তাই ছায়া কিছু বলেনি। নির্ঝরের কথা মতো সবাই একটা রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে খাবারগুলো খাওয়া ছাড়া তেমন কোনো মজাই করা হয় না। রাত 9টার দিকে সবাই বাড়িতে চলে আসে। বাইরের আবহাওয়া ভালো না, প্রচুর বেগে হাওয়া বইছে, ঠান্ডা হাওয়া, যা জানান দিচ্ছে এখন বৃষ্টি হবে। এখন না হলেও কিছুক্ষণের মাঝেই হবে। মিসেস চৌধুরী ওদের ফোন করে বলেছিল চলে আসতে। ওরা নতুন বউদের একটু মানাগোনা করে রাখতে হয়, এভাবে গোলামে চলা উচিত নয়। আদনানও শাশুড়ির কথায় সবাইকে নিয়ে বাড়িতে চলে আসে। রাহি ঘুমিয়ে গেছে, তাই বাড়িতে ফিরে যে যার রুমে চলে যায়। নির্ঝর ছায়াকে ফ্রেশ হতে পাঠিয়ে একটা জরুরি ফোন অ্যাটেন্ড করতে একটু বাগানের দিকে যায়। ছায়া নিরিবিলি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে কমফোর্ট জামা পরে বের হয়। ছায়া বাথরুমের দরজা খুলে এক পা বাইরের দিকে রাখতে হঠাৎ করে লাইট অফ হয়ে যায়। ছায়া যেখানে ছিল সেই জায়গায় ফ্রিজড হয়ে যায়। এমনিতেও মেয়েটার রাতের আধারে ভয়। ছায়া ধীর গলায় নির্ঝরকে ডাকে, মনে সাহস নিয়ে। নির্ঝর, নির্ঝর, আপনি কোথায়? কোথায় আপনি? কিন্তু নির্ঝরের পাল্টা কোনো জবাব আসছে না। ছায়ার কেমন প্যানিক অ্যাটাক লাগছে। সে নিজের সামনে এসে বিছানায় হাত পা করতে থাকে, তবে ফোনটা খুঁজতে পাচ্ছে না। এমন সময় দরজা ঠেলে কেউ ভেতরে আসার শব্দে ছায়া সামনে তাকায়, তবে মনে হচ্ছে পুরো বাড়ির লাইট অফ হয়েছে। সামনে বিদ্ঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। মেজর, আপনি ওটা? মেজর, সারাদিন দেখুন, আমার ভীষণ ভয় হচ্ছে। ছায়া বুঝতে পারছে কেউ তার দিকে এগিয়ে আসছে। দেখুন মেজর, আমার কিন্তু ভয় হচ্ছে। আপনি ওটা মেজর? এমন সময় হঠাৎ লাইট চলে আসে। ছায়ার ঠিক এক হাত সামনেই ছায়া আদনানকে দাঁড়িয়ে থাকতে দেখে। অবাকের চরম সীমায় পৌঁছে যায়। আপনি? ভাইয়া, আপনার কিছু লাগবে? নির্ঝর কই? আপনি এভাবে এগিয়ে আসছিলেন কেন? ছায়ার প্রশ্ন শুনে আদনান কিছু বলবে তার আগেই কোথা থেকে নির্ঝর উড়ে এসে ছায়াকে ছো মেরে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। সবকিছু এত দ্রুত হয়েছে যে আদনান বা ছায়া কেউই বিষয়টা বুঝে উঠতে পারেনি। আপনি এখানে কি করছেন ভাইয়া? নির্ঝর, ছায়া ভয়ে চিল্লাচ্ছিল, তাই তো এলাম। ছায়া নির্ঝরের বুক থেকে মাথা উঠিয়ে বলে,
কিন্তু আমি তো নির্ঝর নির্ঝর বলে চিল্লাচ্ছিলাম। কই, আপনি তো বললেন না আপনি নির্ঝর নন। ছায়ের প্রশ্ন শুনে আদনানের কপালে রগের ভাঁজটা বেশ মোটা হয়। বাহ পিচ্চি বুড়ি, তুমি তো দেখি সব মনে রাখো। নির্ঝর ছায়াকে নিজের সঙ্গে আরও মিশিয়ে নেয়। ভাইয়া এখন সমস্যা নেই, আমি আছি ওর কাছে, আপনি আসতে পারেন। আপু বোধহয় আপনাকে খুঁজছে। আদনান কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসে। আদনান বেরিয়ে আসতে নির্ঝর রুমের দরজা বন্ধ করে দেয়। ছায়াকে নিজের আরও কাছে নিয়ে আসে। ছায়াকে এইভাবে জড়িয়ে ধরে রেখেছে যেন ছেড়ে দিলে চলে যাবে।